বিদিশা হঠাৎই আয়মানকে প্রশ্ন করে। আচ্ছা, আপনি লিয়ানা নামক মেয়েটার সাথে কেন সম্পর্ক ছিন্ন করেছেন? আয়মান হঠাৎই প্রশ্ন শুনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিদেশার দিকে। বিদেশার অস্বস্তি হয়, তবে আয়মানকে কোনো উত্তর করতে না দেখে উল্টো ঘুরে শুয়ে পড়ে। আয়মানের এমন নীরবতা বিদিশার মনকে খুব করে পোড়াচ্ছে। বিদেশা নিজেও বুঝতে পারছে না কেন এত কষ্ট হচ্ছে। সময় হলে আমি নিজেই জানাবো তোমাকে, বলেই আয়মান সোজা হয়ে মাথায় হাত উঠিয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর সকল অনুষ্ঠানাদি শেষে সবাই আবার নিজ নিজ কর্মে কাজে ফিরে গিয়েছে। আজ থেকে বিদিশা, আরিয়ানা, আসিফ একই সাথে ভার্সিটি যাবে। আয়মান সকাল সকাল অফিসে চলে গেছে। বড়রাও নিজেদের ব্যবসার কর্মস্থলে। আরিয়ানা, আকাশ মোবাইলে মাঝামাঝি কথা হয়, সময় হলে ঘুরতে যায়। বিদিশা আয়মানের সাথে অভিনয় করে আছে। বিদিশা আয়মানের সাথে অভিমান করে আছে, তাই বিদিশা আয়মানের সাথে কথা বলে না। আসিফ সকাল থেকেই বিদিশার পেছনে পড়ে আছে, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য। সবাই নাস্তা করতে বসেছে, বড়রা সকালে খেয়ে নিয়েছে। বিদিশা রান্নাঘরে গেলে তাকে সবাই পাঠিয়ে দেয়। বিদিশা তুবাকে নিয়ে দাদির সাথে গল্প করছে ড্রয়িং রুমে। আরও আসিফ একসাথে নিচে নেমে আসে রেডি হয়ে। এসে তাকে বিদিশা রেডি হয়ে আগে থেকেই বসে আছে। আসিফ করুণ করে বিদিশার দিকে তাকালো। বিদিশা মুচকি হাসি উপহার দেয়, যা দেখে আসিফের চেহারা ফাটা বেলুনের মতো চুপসে যায়। নাতবো, যা তো খাবার খেয়ে পড়তে যা, পরে গল্প করব। ঠিক আছে দাদি, তাহলে নাস্তা করে আসি, দেরি হয়ে যাবে নয়তো। বিদিশা আসিফ আরও একসাথে খাবার খাচ্ছে। বিদিশা আরও মিলে আসিফের মজা ওড়াচ্ছে। আসিফ অসহায় মুখে শত্রুরূপে বোন ভাবিকে দেখছে। আসিফ, তুই যা চাচ্ছিস তা দিব, কিন্তু তোকে আমাদের কাছে কারণটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এখন চটপট বলে ফেল। তখনই নিচে আনিকা আর আয়ান এসে টেবিলে বসেছে। এটা কিন্তু ঠিক না ভাবি, আমায় বাদ দিয়ে তোমরা খাবার খেয়ে নিচ্ছ। তোমায় কতবার ডেকেছি, তুমি তো দরজাই খোলোনি আনিকা। সারাদিন মহারানীর মতো নাক টেনে ঘুমালে পরে জামাইয়ের বাড়িতে গেলে তোকে তো ডেকে ডেকে খাওয়াবে। খবিস কোথাকার, নিজে যে উঠতে পারেনি তার খবর নেই, এখন এসেছে অন্যের উপর অধিকার ফলাতে। ওই, তোর সমস্যা কি? আমি যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, যা যা, জামাইয়ের হাতে মায়ের খেয়ে আমাদের বাড়িতে পড়ে থাকিস। দরকার হলে ঘর জামাই রাখবো বাড়িতে, তবুও শ্বশুর বাড়ি যাচ্ছি না। এহ, আমার ব্যবসার সাথে টাকা দিয়ে তোর জামাই আমরা রাখতে পারবো না। আমাদের আবার টাকা নষ্ট করার জন্য গাত চুলকাচ্ছে না? তোকেই তো পরিয়ে খাইয়ে শুধু টাকা নষ্ট করছি। আয়ানের এমন কথায় আনিকা রিগোতে লাগে, তাই না খেয়ে রেগে কলেজ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হাসিবা বেগম পেছন পেছন ডাকছে আনিকাকে খেয়ে যাওয়ার জন্য। আনিকা না শুনেই বের হয়ে গেছে। ঠিক হয়েছে, মহারানীর খাবার খেতে হবে না। কেমন পেয়াদবের মতো বড় ভাইয়ের সাথে কথা বলে দেখেছেন ভাবি? আহ, আমেনা, থামবি? সব দোষ এই হতচ্ছাড়ার। হাসিবা বেগম গিয়ে হাতে থাকা ভাতের কাঠি দিয়ে আয়ানের পিঠে বাড়ি দিয়ে বলেন, এই, তুই সব নষ্টের মূল, বেয়াদব ছেলে। আয়ান পিঠে মারতে মারতে খাবার হাতে নিয়ে উঠে যেতে যেতে বলে, আম্মু, তোমাকে কি আব্বু পেয়ে নিয়ে আসছিল? তুমি আমার পক্ষ না নিয়ে অন্য কারণ ইচ্ছ। মেজো আম্মুকে দেখো কত সুন্দর করে নিজের ছেলের খেয়াল রাখছে। টেবিলে বসা বাকিরা মুখ টিপে হাসছে আয়নের এমন কথা শুনে। আসিফ নিজের কাজ হাসিল করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আসিফ নিজে কাজ শেষ করে ভার্সিটি মাঠে বসে সময় কাটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রিনিকে। এদিকে বিদিশা আজ ক্লাসে যতক্ষণ বসেছিল খুবই অস্বস্তিতে কাটিয়েছে, কারণ মির্জা মাহমুদুল আজকাল এই লোক কেমন করে যেন তাকিয়ে থাকে বিদিশার দিকে। বিদিশার অস্বস্তি হচ্ছে বারবার। ক্লাসের শেষে বিদিশা মাঠে বসে আছে আসিফ আরুর সাথে। কিছুক্ষণ আকাশ আসলে আরও বিদিশাকে আসিফের সাথে যেতে বলে আকাশের সাথে চলে যায়। এখন মাঠে আসিফ আর বিদিশা। এমন সময় আসিফের কাছে একটা ছেলে এসে বলে, ভাইয়া, আপনাকে ওই দিকে একজন বড় ভাই ডাকছে, কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে। আসিফও সংকোচ ছাড়া কোনো সিনিয়র ভাবে চলে যায়। বিদিশা একাই মাঠে ঘুরছে আর আসিফের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হলেও আসিফকে আসতে না দেখে বিদেশে সম্পূর্ণ ভার্সিটি খুঁজতে লাগে। ভার্সিটি প্রায় মানবশূন্য। আসিফকে কোথাও না পেয়ে বিদিশা আসিফকে ফোন দেয়, কিন্তু ফোন সুইচ অফ বলছে বারবার।
বিদিশার এখন টেনশন লাগছে। একটা ছেলে এসে বলে আসিফ নাকি বাইরে চায়ের দোকান আছে, ওখানে যেতে বলেছে আসিফ। বিদিশা টেনশনে কোথাও না পেয়ে গেটের সামনে ধরে হাঁটতে থাকে। এমন সময় একটা কালো গাড়ি এসে থামে বিদিশার পায়ের কাছে। বিদিশা ভয়ে পেছনে ছিটিয়ে যাবে এমন সময় ভেতর থেকে দরজা খুলে বিদিশার হাত টেনে ভেতরে ঢুকায় কেউ। বিদিশার হুঁশ ফিরতেই চেঁচাতে যাবে, তার আগে বিদিশার নাকে মুখে কেউ রুমাল চেপে ধরে। বিদিশা সেখানে অজ্ঞান হয়ে যায়। আসিফ একটা বদ্ধ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আসিফ বিদিশা এখন বাসায় ফিরছে না দেখে বাড়িতে সবাই টেনশন করছে। হাসিফা বেগম আয়মানকে ফোন করে ব্যাপারটা জানায়। আয়মান, বিদিশা, আসিফ এখনো বাসায় ফিরেনি। এখন প্রায় সন্ধ্যা হতে চললো, কিন্তু কেউ বাসায় আসেনি। হোয়াট? কি বলছো এসব আম্মু? হ্যাঁ বাবা, সত্যি বলছি। আরিয়ানা কান্না করছে। আনিকার ভয়ে হাত পা কাঁপছে। বাড়িতে এখন প্রায় সবাই চিন্তায় পড়ে গেছে। আয়মান এই খবর শোনা মাত্রই দ্রুত অফিস থেকে বের হয়ে যায়, আর কলিজা কাঁপছে তার। আয়মান আর আকাশ ভার্সিটি এসে সকলে মিলে এদিক ওদিক খোঁজাখুঁজির পর সিসিটিভি চেক করতে গেলে দেখতে পায় আসিফ নিচতলা স্টোর রুমে বোধহয় আছে, কারণ আসিফ ঢুকেছে ঠিকই কিন্তু বের হয়নি। আয়মান দ্রুত সেখানে এগিয়ে যায়। দরজা খুলে ভেতরে ঢুকতে আসিফকে অজ্ঞান অবস্থায় পায়। আয়মান আর আকাশ দুজন মিলে আসিফকে তুলে বসার পানি ছিটিয়ে দিতেই আসিফ ধীরে ধীরে চোখ খুলে চারপাশ তাকায়। আসিফ, বিদিশা কোথায়? আসিফ! হঠাৎ আসিফের চিৎ ফিরতেই বলে ওঠে, ভাইয়া, ওরা বলছিল বিদিশাকে তুলে নিয়ে যাবে। ভাইয়া, বিদিশা কোথায়? আয়মান যেন এখন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। হঠাৎই আয়মানের কিছু মনে পড়তেই আয়মান বিদিশার ফোন নাম্বার ট্র্যাকিং করার জন্য আসিফকে বলে। আয়মান, আসিফ, আকাশ গাড়ি নিয়ে বের হয়ে যায় মোবাইলের লোকেশন ট্র্যাক করে। আয়মান নিজের সর্বোচ্চ দিয়ে ফুল স্পিডে গাড়িও চালাচ্ছে। আয়মানের হাত পা কাঁপছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে, শার্টের জুবুথুবু অবস্থা। আয়মান বিদিশাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে বিড়বিড় করে বলে ওঠে, ওয়া আর ইউ বিদিশা? তোমার 2 ঘন্টা অনুপস্থিতি আমায় পাগল করে দিচ্ছে। আমি যে সত্যি দ্বিতীয়বার কাউকে মনে প্রাণে ভালোবেসেছি। ভাবতে ভাবতে আয়মানের চোখ লাল হয়ে গেছে। আয়মান রাজীবকে ফোন দেয়। আয়মান, বনুর কোনো খবর পেয়েছিস? আমি রাস্তায় আছি। হ্যাঁ। আয়মান ভাঙা গলায় পাইনি। তুই বিদিশার ফোন ট্র্যাক করে লোকেশনে যা বলেই ফোন কেটে দেয়। আয়ান, রাজীব, মায়ান সাহেব বের হয়েছেন। পুলিশকে ইনফর্ম করে লোকেশন ট্র্যাক করবে। বাড়িতে সবাই দুশ্চিন্তায় আছে। সুফিয়া বেগম আর হাসিনা বেগম কান্না করছেন, বাকিরা সামলাচ্ছে। বিদিশা একটি বদ্ধ কুঠুরিতে বসে আছে, অজ্ঞান হয়ে চেয়ারে বাঁধা অবস্থায়। চোখে পানি পড়তে বেশ কিছুক্ষণ পর চোখ পিটপিট করে বিদিশা তাকায়। নিজের সামনে ভার্সিটির প্রফেসর মির্জা মাহমুদকে বসে থাকলে চমকে যায়। মনে ভেতর ভয় কাজ করতে শুরু করে, কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বিদিশা বলে ওঠে, স্যার, আপনি? এখন কেমন লাগছে প্রিয়তমা? আর ইউ ওকে? কি বলছেন এইসব আপনি? আমায় এখানে কেন নিয়ে এসেছেন? বিদিশা চেয়ারে বাঁধা অবস্থায় হাত মুচড়াতে থাকে। তোমার জন্য 20টা বছর অপেক্ষা করলাম প্রিয়তমা। আজ তোমায় নিজের করে নেব বলে এখানে নিয়ে আসা। তুমি কি ভুলে গেছো আমায়? আমি তোমার ছোটবেলার ভালোবাসা। তুই দৌড়ে এসে বলতি, ভাইয়া, বড় হয়ে আমি তোমার বউ হব। এইসব কি বলছেন? আমি কেন আপনাকে এসব বলতে যাবো? আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার, তুমি আমার। তাছাড়া বাকিরা যারা আছে সবাই স্বার্থপর। না, সবাই স্বার্থপর হলে হোক, তবুও আমি তাদের সাথেই থাকবো। আমি তাদেরকেই ভালোবাসি। মির্জা বাঁকা হেসে, প্রিয়তমা, আর কথা বলো না, তোমার কষ্ট হবে। এখন সব কিছু বাদ দিয়ে যাও, এই ড্রেসটা পরে নাও। বিদিশা প্যাকেটের দিকে তাকিয়ে মির্জার দিকে তাকায় প্রশ্নবোধকভাবে। একটা শাড়ি আছে, এটা পরে তৈরি থাকো। কিছুক্ষণের পর আমাদের বিয়ে হবে, পরে নাও, কুইক। বিদিশা কেঁপে ওঠে, তারপর জোরে বলে, জানোয়ার, তোকে আমি বিয়ে করব না। আর আমি অলরেডি ম্যারিড। আমার স্বামী আছে যে বিবাহিত, সে আর কি বিয়ে করবে? মির্জা বাঁকা হেসে, কথা কম বলে তাড়াতাড়ি তৈরি হও। আর কি যে বললি, তুই বিবাহিত? সমস্যা নেই, তারও ব্যবস্থা আছে আমার কাছে। তাড়াতাড়ি তৈরি হ। না, আমি হব না। জানোয়ার, তুই ছাড় আমায়। সুইটহার্ট, বুঝেছি তুমি আমার হাতে তৈরি হতে চাচ্ছ। সমস্যা নেই,
আমি চেঞ্জ করে দিচ্ছি। কেন এমন করছেন আপনি স্যার? আমি কোনো শাড়ি পরবো না। ওকে ফাইন, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। মির্জাকে আসনে এগিয়ে আসতে দেখে বিদিশা ভয়ে হাত পা কাঁপতে থাকে। তারপর চিৎকার করে বলে, কাছে আসবেন না। হ্যাঁ, আমি পড়ছি, কাছে আসবেন না। মির্জা থেমে যায় বাঁকা হেসে। তাড়াতাড়ি, 10 মিনিট তোমার কাছে সময় আছে, কুইক। মির্জা বাদাম খুলে বের হয়ে যায়। বিদিশা আশেপাশে তাকিয়ে কোনো পালানোর পথ খুঁজে পায় না। বাধ্য হয়ে নিজের পরনের কাপড় পাল্টে শাড়ি পরে নেয়। তার এই মুহূর্তে আয়মানকে খুব মনে পড়ছে। 10 মিনিট পর মির্জা এসে বিদিশাকে টেনে কুঠুরির মতো ঘর থেকে বের করে ভেতরে বড় ঘরে নিয়ে যায়। বিদিশা ঘরে ঢুকে একজন বৃদ্ধ লোক আর একজন কোট পরিহিত লোককে এবং আশেপাশে 3 জন বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে তাদের কাছে সাহায্য চায়। মির্জা গিয়ে বিদিশার হাত টেনে ধরে নিজের সাথে বসায়। তারপর কোট পরিহিত লোকটিকে কিছু ইশারা করতে একটা ফাইল এগিয়ে দেয়। বিদিশা কান্না করছে অনবরত। মির্জা ফাইলটি এগিয়ে বিদিশাকে দিলে বিদিশা মাথা তুলে বলে, কিসের কাগজ? সাইন করো। কিসের কাগজ? চিন্তা করো না সুইটহার্ট, এটা তোমার আর আয়মানের ডিভোর্স পেপার। বিদিশা চমকে ওঠে। তারপর অনবরত বলতে থাকে, না না, আমি জীবনেও এখানে সাইন করব না। আমি আয়মানকে ভালোবাসি। সুইটহার্ট, এসব বলো না, তাড়াতাড়ি সাইন করো, নয়তো বাসরের জন্য লেট হবে। বিদিশা ঘৃণায় মির্জার থেকে দূরে এসে ঠাইভাবে বসে থাকতে দেখে। মির্জা মাহমুদ গিয়ে বিদিশার হাত চেপে ধরে। আয়মানরা একটা গ্রামের সাইডে বড় বাড়িতে ঢুকে। আয়মান, আসিফ, আকাশ 3 জন মিলে প্রথম বদ্ধ কুটিরিতে ঢুকতেই আয়মান বিদিশার কাপড় এদিক সেদিক পড়ে থাকতে দেখে কলিজা কেঁপে ওঠে। ধীরে ধীরে তা হাতে তুলে নিতেই আয়মানের মাথায় আজে বাজে চিন্তা আসতে থাকে। আয়মানের এখন নিজেকে দিশেহারা মনে হচ্ছে। আসিফ, আকাশ এসে আয়মান নিয়ে বের হয় বড় বাড়িতে ঢুকে। আয়মানের কলিজা কাঁপছে, হাত পা অবশ হয়ে আসছে বিদিশার কথা ভেবে। মির্জা বিদিশাকে জোর করার পরও যখন বিদিশা সাইন করেনি, তখন মির্জা রাগে বিদিশাকে থাপ্পড় মারে। বিদিশার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। বিদিশা এবার জোরে কেঁদে দেয়। মির্জা বিচলিত হয়ে, সুইটহার্ট, আমি বুঝতে পারিনি, রাগ উঠে গিয়েছিল, চলো সাইন করে দাও, দেরি হয়ে যাচ্ছে তো। বিদিশা কোনো কথা বলে না, শুধু আয়মানের কথা ভাবতে ভাবতে, আয়মান কোথায় আপনি? আমার ভয় করছে এখন খুব। মির্জা এবার খুব রেগে যায়। তাই উকিলকে বলে, আপনি টিপস সইয়ের ব্যবস্থা করুন। বলে বিদিশার হাত জোর করে নীল রঙের কালিতে মুড়িয়ে কাগজের দিকে এগিয়ে নিতে যায়। বিদিশা চিল্লা পাল্লা করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় আয়মান, আসিফ, আকাশ ঘরে ঢুকে। আয়মান বিদিশাকে এমন অবস্থা দেখে মির্জাকে লাথি দিয়ে সরিয়ে দেয়। বিদিশা যেন জানে পানি এসেছে। বিদিশা উঠে আয়মানের কাছে, তার আগে একজন গার্ড এসে বিদিশার হাত ধরে নেয়। উকিল আর কাজী সাহেব তাদের এই অবস্থা দেখে কাঁপতে থাকে। আসিফ, আয়মান, আকাশ সবার সাথে মারামারি করছে। বিদিশা চিল্লাপাল্লা করতে করতে মাথায় আর প্রেশার নিতে না পারায় সেখানেই জ্ঞান হারায়। মির্জা মাহমুদ আয়মানকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে এসে বিদিশাকে হাঁটুর কোলে শুয়ে নিয়ে বলতে থাকে, এই বিদেশে প্রিয়তমা আমার, কেন তুমি পাল্টে গেলে? তুই না বলেছিলি তুই আমার বউ হবি, তুই আমাকে তোর জামাই বানাবি, কেন পাল্টে গেলি? কেন তোর মন এমন পাষাণ হয়ে গেল? আয়মান দৌড়ে এসে বিদিশাকে কোলে নিয়ে বেরিয়ে আসে। আকাশ, আসিফ ও আয়মানের পিছু পিছু বেরিয়ে আসে বাড়িতে থেকে। মির্জা মাহমুদ সেখানে বসে কান্না করতে থাকে। তার যে আজ হৃদয় পুড়ছে। ডান হাতে বুক ঘষতে ঘষতে মির্জা সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। বিদিশার জ্ঞান ফিরতেই নিজেকে আয়মানের কক্ষে আবিষ্কার করে। ধীরে ধীরে চোখ খুলতে আশেপাশে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। সুফিয়া খান কান্না করে এসে বিদিশাকে আদর করতে থাকে। হাসিবা বেগম, হাসেনা বেগম এগিয়ে গিয়ে বিদিশাকে বলতে থাকে কিভাবে কি হয়েছে। বিদিশা সবাইকে সব খুলে বলে। তারপর হাসিবা বেগম বিদিশাকে খাবার খাইয়ে দেয়। আয়মান ঘরে ঢুকে সবাইকে চলে যেতে বলে। বিদিশা এখন ঘুমাবে বলে সবাই বের হয়ে যেতে আয়মান দরজা লাগিয়ে বিদিশার দিকে এগিয়ে যায়। বিদিশা তখন মাথা নিচু করে বসেছিল। আয়মান গিয়ে বিদিশার সামনে দাঁড়ায়। বিদিশা মাথা তুলে আয়মানে নিজের সামনে দেখতেই হুট করে আয়মানের কোমর জড়িয়ে পেটে মাথা রেখে কান্না করে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে ডিভোর্স দিতে চাইনি। আমি ওই লোকটাকে চিনি না, শুধু ভার্সিটি প্রফেসর হিসেবে চিনতাম। আয়মান বিদিশাকে উঠিয়ে বুকে চেপে ধরে। আয়মান যদি আজ বিদিশাকে না পেত তাহলে কিভাবে বাঁচত বাকি দিনগুলো। আয়মান বিদিশাকে হঠাৎই কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর বিদিশাকে বলে,
গোসল করে নাও, আরো ভালো লাগবে। আমি কাপড় এনে দিচ্ছি। বিদিশা আর কোনো কথা বলে না। তার গোসল শেষ হতেই আয়মান বিদিশাকে কাপড় দেয়। বিদিশা ফ্রেশ হয়ে বিছানায় বসে। আয়মানও ফ্রেশ হয়ে আসে। আয়মান বের হয়ে ঘরে ঢুকে দেখে বিদিশা শুয়ে আছে লাইট অফ করে। আয়মান এগিয়ে যায় বিদিশার দিকে। বিদিশার কোনো নড়চড় দেখতে না পেয়ে কপালে হাত উঠিয়ে সোজা হয়ে শুয়ে আছে, কোনো গভীর চিন্তায় মগ্ন আছে। বিদিশা আয়মানের উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে আয়মানের দিকে তাকিয়ে থাকে। আয়মান হাত উঠে বিদিশার দিকে ফিরে বিদিশাকে বুকে টেনে আনে, কিন্তু বিদিশা আয়মানের বুকে শুতে নারাজ, তাই সে সরে আসতে নিলেই আয়মানের রাগ উঠে যায়। আয়মান বিদিশার হাত চেপে কাছে নিয়ে আসে। আয়মান আর বিদিশার নাক ছুঁই ছুঁই। কি হয়েছে, এমন করছিস কেন? আমার ভালো লাগছে না, ছাড়ুন আমায়। আয়মান অনেকক্ষণ বিদিশার দিকে তাকিয়ে নেশাভরা কণ্ঠে ডাক দেয়, বউ। জি। আই নিড ইউ, ইউ ক্যান হ্যান্ডেল মি। বিদিশা। আজ তোমায় না পেলে আমার কি হতো একটাবার ভেবেছো? বিদিশা চোখ বন্ধ করা অবস্থায় বলে, কিছুই হতো না। আপনি আপনার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতেন, আপনি কেন বিয়ে করলেন আমায়? আয়মান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে বিদিশার দিকে। বিদিশা ধীরে ধীরে চোখ মেলে একজোড়া রক্তিম চোখের সাথে সাক্ষাৎ হয়, তারপর নিজেকে অটল রাখে, দৃষ্টি ফিরিয়ে নেয় দুর্বল চিত্তে। তোমায় কে বলেছে আমি আমার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাইনি? আমি তো আমার ভালোবাসার মানুষটির পাশেই আছি। বিদিশার শরীরে একটা শীতল শিহরণ বয়ে যায়। বিদিশা চোখ মিলে আয়মানের দিকে তাকায়। আয়মান বিদিশার দৃষ্টিতে চোখ মিলিয়ে বলে, বউ, তোমায় অসম্ভব ভালোবাসি, আপন করে নিতে চাই নিজের সত্তার সঙ্গে। একসঙ্গেই বাকি পথগুলো দুজনে মিলে এগিয়ে যাব। বিদিশাকে চুপ থাকতে দেখে আয়মান বিদিশার কাছে এগিয়ে যেতেই বিদিশা চোখ বুজে নেয়। আয়মান বিদিশার ঠোঁট আঁকড়ে ধরে। বিদিশাকে রেসপন্স করতে দেখে আয়মান আজ বিদিশাতে মত্ত হয়ে ওঠে। চার দেয়ালের অন্ধকারে চাঁদিনী আলো সাক্ষী হয় দুটি সত্তা মিলনের, দুটি আত্মা এক হওয়ার। রোদের এক ফালি আলো রোদ ঢুকতে আয়মান চোখ জোড়া খিঁচে বন্ধ করে আরো। তারপর শয়ন থেকে উঠে তারই বা পাশে থাকা নিস্তেজ হয়ে মাথা মুড়িয়ে শুয়ে থাকে বিদিশার দিকে তাকায়। শেষ রাতে দুজনেই গোসল করে ঘুমিয়েছে। বিদিশার এরই মধ্যে জ্বর উঠেছে। আয়মান এগিয়ে এসে বিদিশার কপালে পড়ে থাকা চুল সরিয়ে চুম্বন এঁকে দেয়। তারপর আয়মান উঠে ফ্রেশ হয়ে আসে। আয়মান রেডি হয়ে ঘরের দরজা লাগিয়ে নিঃশব্দে বের হয়ে যায়। বিদিশা এখনও বেঘরে ঘুমাচ্ছে। আয়মান সিঁড়ি বেয়ে নিচে নামতেই তাদের বাসার মেয়ে রাহিলাকে ডাক দেয়। জি ভাইজান, ডাকছিলেন? তুই বিদিশার জন্য স্যুপ তৈরি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আচ্ছা ভাইজান। বলে আয়মান বের হয়ে যায়। আধ ঘন্টা পর আয়মান হাতে স্যুপ নিয়ে ঘরে প্রবেশ করে। স্যুপের ট্রে টেবিলে রেখে বিদিশার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু স্বরে ডাক দেয়, বিদিশা, এই বিদিশা। বিদিশা ঘুম ঘুম চোখে উত্তর দেয়, উঠো, খাবার খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। বিদিশা ভালো করে ঘুম ভাঙতেই কালকে রাতের কথা মনে পড়ে। লজ্জায় কাঁথা টেনে মাথা ঢেকে নেয়। আয়মান বিদিশাকে লজ্জা পেতে দেখে বাঁকা হেসে বলে, বউ এখনো কি লজ্জা ভাঙেনি? তুমি চাইলে আবার। বলার আগেই বিদিশা মুখ থেকে কাঁথা সরিয়ে বলে, চুপ করুন অশুভ লোক, খাবার নিয়ে আসুন। আয়মান চোখ টিপ দিয়ে, আমি অসভ্য কিভাবে হলাম? খাল তোমার জন্য ঘুমোতে পারিনি, আর নিজে দেখো কি সুন্দর ঘুমাচ্ছ। বিদিশা অবাক হয়। তারপর কিছু না বলে নিজে নিজে বিড়বিড় করে বলে, মিথ্যুক একটা, নিজের দোষ আমার উপর দিচ্ছে। বিদিশা উঠে বসে আয়মানের সাদা শার্ট পরায় বিদিশার অবয়ব বোঝা যাচ্ছে, তাই কাঁথা দিয়ে শরীর মুড়িয়ে উঠে বসে। আয়মান বিদিশার সামনে বসে স্যুপ খাইয়ে দেয়। বিদিশা মাথা নিচু করে এক মনে খাচ্ছে, লজ্জায় মাথা তুলতেই পারছে না। আয়মান বিদিশার এমন কাণ্ড দেখে সূক্ষ্ম চোখে হাসে। খাবার শেষে আয়মান বিদিশাকে ঔষধি দিলে বিদিশা জিজ্ঞেস করে, কিসের ঔষধ? ব্যথার আর জ্বরের ওষুধ খেয়ে নাও। দুইটা ঔষধ তো ব্যথা আর জ্বরের, কিন্তু এটা কিসের? বাত কন্ট্রোল পিল। হঠাৎ ফোন বেজে উঠতেই আয়মান বিদিশার হাতে ওষুধগুলো দিয়ে ফোন রিসিভ করে কথা বলতে বারান্দায় যায়। বিদিশা একটা ওষুধ ফেলে বাকিগুলো খেয়ে নেয়। আয়মানের কথা শেষে ঘরে এসে বিদিশাকে জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? বিদিশা ভয়ে ঢোক গেলে মিনমিনিয়ে উত্তর দেয়, আচ্ছা তুমি ঘুমিয়ে থাকো, আজ ভার্সিটি যেতে হবে না, আমি অফিসের জন্য বেরোচ্ছি। বিদিশা মাথা নাড়ে। বিকেলে সকলেই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বিদিশা আরিয়ানার পাশে বসে গল্প করছে। আয়ান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সামনে বসে আনিকা কান্না উপভোগ করছে। এই তুই পেতনি সেজে এভাবে কান্না করছিস কেন? এই তুই আমার সাথে কথা বলবি না, আমাকে দেখতে তোর পেতনি লাগে? পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? আনিকা চুপ করে বসে কান্না করতে থাকে। আয়নের কথার কোনো উত্তর দেয় না। তখনই আমেনা বেগম এসে আনিকাকে বকতে শুরু করে।
আয়ান তা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে চাচিমণি? আনিকা কান্না করছে কেন? আর বলিস না বাবা, এখন বায়না ধরেছে সে নাকি নানি বাড়ি যাবে। তুই বল, এখন কে আছে বাড়িতে যে নিয়ে যাবে? সবাই গাড়ি নিয়ে চলে গেছে। গাড়ি থাকলে তো ড্রাইভার দিয়েই পাঠাতে পারতাম। এই মেয়েকে এখন কে বোঝাবে বল? আরিয়ানা বিদিশার সাথে গল্প থামিয়ে বলে, কেন চাচিমণি, তোমার সামনে যেসব একটা পুরুষ হাতি বসে আছে দেখতে পারছো না, নাকি তোমার কাছে মহিলা মনে হচ্ছে? এই আরু, মুখ সামলে কথা বল, বলেই একটা উষুন টিল মারে আরুর উপর। আরিয়ানা কেস নিয়ে বলে, ভাইয়া এমন করছিস কেন? তোর বাইকে নিয়ে যা, তুই তো সারাদিন আজকে ঘরেই আছিস। আমি পারবো না এই পিতনিকে বাইকে করে নিয়ে যেতে। হাসিবা বেগম এসে এক ধমক দেয় আয়ানকে, বলে, কি হয়েছে আম্মু? আমি আবার কি করলাম? তুই এখনই নিয়ে যাবি মেয়েটাকে, বুঝেছিস? যদি আর কোনো কথা বলিস তাহলে তোর একদিন আমার একদিন। যা, গাড়ি বের কর। আয়ান ঢোক গেলে আনিকার দিকে তাকিয়ে রেগে চলে যায় গাড়ি বের করতে। আনিকা আয়ানকে এমন হেনস্থা হতে দেখে মুচকি মুচকি হাসে। আয়ান রেডি হয়ে চলে যায় বাইক বের করতে। এখান থেকে আনিকার নানু বাড়িতে যেতে 2 ঘন্টা লাগবে। এটা ভেবে আয়ান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। আনিকা আসতেই ধমকে গাড়িতে উঠে বলে, এদিকে আকাশ বলছে পরিবারের কাছে আজই ভালোবাসার কথা জানাবে। এ কথা শোনার পর থেকেই আরিয়ানা ভয়ে কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারছে না। বিদিশা আরিয়ানাকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ানা আর বিদিশা মিলে আরিয়ানার ঘরে বসে আছে। তাদের দুজনের টেনশন বেড়ে গেছে নিচ থেকে বড়দের শোরগোল শুনে। নিচে আকাশের মা বাবা এসেছে, তাই বিদিশা আরিয়ানকে শান্ত করে নিচে যায়। ড্রয়িং রুমে দাদি সহ ঘরে 3 কর্তা কর্তি বসে আছে। আসিফ এক কোণে দাঁড়িয়ে আছে, পরিস্থিতি বোঝার চেষ্টায় আছে। আয়মান সবে মাত্র এ বাড়িতে এসেছে। তাকে দেখে দাদি আয়মানকে ডেকে এনে পাশে বসায়। আকাশও এসেছে আয়মানের সাথে। আকাশ আসিফের পাশে গিয়ে দাঁড়িয়ে ইশারা করে কি হয়েছে। সবার মুখ থমথমে। বিদিশা নিশ্চুপ হয়ে শিফার সাথে দাঁড়িয়ে আছে। আয়মান, তুমি কি মনে করো আকাশ আর আরিয়ানার সম্পর্কে এগুলো ঠিক হবে? বাবা, সংসার যারা করবে তাদের মতামত নেওয়া সবচেয়ে বেশি জরুরি। আর আকাশ ছেলে হিসেবে খারাপ না। আকাশের সাথে আরিয়ানা সুখেই থাকবে। এখন তোমাদের মতামত? আমার তো নাচ জামাই হিসাবে বরাবরই আকাশকে পছন্দ। এই কথা আমি আগে থেকেই বলতাম, কিন্তু তার আগেই তারা প্রস্তাব দিয়ে দিয়েছে। তা অবশ্য ঠিক, কিন্তু বাড়ির বাকিদের মতামত জানা প্রয়োজন। বলেই মাহমুদুল এবং মায়ানের দিকে তাকাতেই তারা সম্মতি জানায়। আর 3 কর্তা তো আকাশকে আগে থেকেই পছন্দ। সবাইকে রাজি হতে দেখে মফিজ সাহেব বললেন, তাহলে আমারও কোনো আপত্তি নেই যদি আরিয়ানা রাজি থাকে। বিদিশা মামুনি, তুমি গিয়ে আরুকে নিয়ে আসো। জি আব্বু। বলেই উপরে চলে যায়। বিদেশে উপরে এসে আরিয়ানা বলে, যা, ফ্রেশ হয়ে আয়, আপু তোকে নিচে নিয়ে যেতে বলেছে। আরও বিদিশাকে দেখে ভয় বলে, কেন, কি হয়েছে খুলে বল না। বিদিশা ভয় পাওয়ার ভাঙ করে বলে, কি জানি হয়, আল্লাহই জানে। তুই এখন তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, সব তোর মতামতের উপর ডিপেন্ড করবে। তারপর আরুকে ফ্রেশ হতে ওয়াশরুমে পাঠায়। 10 মিনিট পর আরু নিয়ে বিদিশা নিচে নামে। আরিয়ানা সবাইকে থমথমে মুখে বসে থাকতে দেখে ভয়ে ঢুক গেলে। আরিয়ানাকে ভয় পেতে দেখে আয়মান ডাক দেয়, আরিয়ানা, ভাইয়ের পাশে এসে বস। আরিয়ানা নিঃশব্দে দাদি আর আয়মানের মাঝে গিয়ে বসে। তারপর মফিজ সাহেব বলেন, আরুমা, তুমি কি আকাশকে বিয়ে করতে চাও? আরিয়ানা। আকাশ আরিয়ানাকে চুপ থাকতে দেখে ভয়ে কলিজা বের হয়ে আসছে। আয়মান সাহস জোগাতে বলে, আরিয়ানা, তোর মতামতের উপর সব ডিপেন্ড করছে। তুই যদি চাস আকাশকে বিয়ে করবি তাহলে ডান, আর যদি না চাস তাতেও আমরা রাজি। কেউ তোর উপর জোর করবে না। বড় ভাইয়ের ভরসার হাত পেয়ে আরিয়ানা এবার মনের সাহস ঝুঁকিয়ে সবাইকে একবার দেখে চোখ বন্ধ করে হ্যাঁ বোধক মাথা নাড়ে। মুখে বলো, মাথা নাড়লে হবে না। রাজি। সবাই মধ্যে একরাশ আনন্দ এসে ভর করে। সবাইকে উঠে একে অপরে জড়িয়ে ধরে। তাহলে আর কি, আকাশ অবশেষে আমাদের মেয়ে জামাই হবে। আহা, ভাবতেই ভালো লাগছে। শেখালি চৌধুরী খুশিতে আরিয়ানাকে এসে আদর করেন। তারপর ভাইয়ের কাছে আরিয়ানার হাত চান তাড়াতাড়ি। তিনি দেরি করতে চান না। কেউই আমোদ করেনি। সবাই মতামতের ভিত্তিতেই ঠিক করে পরশু এঙ্গেজমেন্ট করে রাখবে। তারপর
আরিয়ানার ফাইনাল এক্সাম শেষে আকাশ হাতে তুলে দিবে। আকাশ তো আরিয়ানার দিকে তাকাতেই আরিয়ানাকে চোখ টিপ দেয়। আয়মান ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছিল। এসব তার একদম ভালো লাগে না, কিন্তু বোনের খুশি তার কাছে সবচেয়ে বেশি। তারপর সবাইকে ডিনার করে যাওয়ার কথা বললে শেখালি চৌধুরী নাকচ করেন। কিন্তু কে শুনে কার কথা? আকাশের বাবা হাবিব আলম বলেন, কি বলো শেখালি, আমি তো আজ থেকে যাওয়ার প্ল্যান করেছি। একে তো নিজের শ্বশুর বাড়ি, তার উপর ছেলের শ্বশুর বাড়ি, সব এখন ডাবল ডাবল। কি বলো মায়ান? জি দুলা ভাই, আই মিন বিয়ান। সবার মধ্যে হাসির রোল পড়ে। আয়মান বিদিশাকে একবার পরখ করে ঘরে যাওয়ার জন্য বলে উপরে চলে যায় ফ্রেশ হতে। আয়মান ঘরে বসে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে বিদিশাকে ঘরে না পেয়ে বিরক্ত হয়। তারপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে নিচে নামে। বিদিশা মা চাচিদের সাথে মিলে খাবার সার্ভ করছে। আরিয়ানার আজকে খুব লজ্জা লাগছে সবার সামনে। তারপরও সোফায় বসে আছে শিফার আসিফের সাথে। আসিফ তো মজা নিতে নিতে শেষ করে দিচ্ছে। আয়ানও সবে মাত্র বাসায় ফিরেছে। এসে বোনের বিয়ের কথা শুনে দৌড়ে আকাশকে গিয়ে কলা পেঁচিয়ে বলে, তলে তলে অত দূর, তুই শেষমেশ আমার বোনকে ফাঁসালি। আকাশ হাত ছাড়িয়ে বলে, তোর বোনই তো আমাকে ফাঁসিয়েছে শালা, যা দূর হ। আমি তোর মতো গেয়ে না যে ছেলে দেখলেই জড়াজড়ি করব। এই মুখ সামলে কথা বল, নয়তো বন দিব না। না দিলে আমার কি, উঠিয়ে নিয়ে যাব তোর বোনকে, নয়তো তোর বোন নাচতে নাচতে আসবে, দেখে নিস। আয়ান মুখ ভেঙচিয়ে চলে যায় ফ্রেশ হতে। তারপর সবাই ডিনার করতে একসাথে বসে। রাত 11টা। বিদিশা বিছানা ছাড়ছে। আয়মান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। আয়মান আর চোখে একবার বিদিশাকে দেখে আবার কাজে মন দেয়। বিদিশা বিছানা গুছিয়ে আয়মানকে লাইট অফ করে শুয়ে পড়তে বলে। আয়মান শুধু চোখ তুলো, হালকা তাকিয়ে আবার কাজে মনোযোগ দিয়েছে। বিছানা শুয়ে আছে বিদিশা। আজ বিদিশা সারাটা দিন মা বাবার জন্য মন খারাপ হয়ে আছে, কিছুই ভালো লাগছে না আজ। তারপরও আরিয়ানার জন্য মনটা ভালো হয়েছে একটু। আয়মান কাজ শেষ করে লাইট অফ করে বিছানায় শুয়ে বিদিশাকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, কি হয়েছে বউ, মন খারাপ কেন? পরশু আরিয়ানার এঙ্গেজমেন্ট শেষ হলে আমি বাবার বাড়ি থেকে কিছুদিন থেকে আসবো প্লিজ। আয়মানের কাছে কথাটা ভালো লাগেনি, কারণ এতদিন যেভাবে ইচ্ছে থেকেছে, কিন্তু কালকের পর থেকে বিদিশাকে ছাড়া থাকা আয়মানের পক্ষে সম্ভব নয়। তাই আয়মান বলে, তোমার এত ইচ্ছে হলে সকালে দিয়ে আসবো, অফিস শেষে বিকেলে নিয়ে আসবো, কিন্তু রাতে আমার সাথেই থাকতে হবে। এমন কেন করছেন? আমার কি মনে চায় না নিজের বাড়ি গিয়ে একটু থাকি? তুমি তো এখন নিজ বাড়িতেই আছো। বিদিশা মুখ ফুলিয়ে আয়মানের বুক থেকে মাথা তুলে বালিশে মাথা রাখে। আয়মান বিদিশার অভিমান বুঝতে পেরে উপর হয়ে বিদিশার গলার মুখ গুজে শুধায়, বউ বুঝো না কেন? তোমায় যে বড় ভালোবাসি, তোমায় ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিদিশার সর্বাঙ্গ কেঁপে ওঠে। আয়মান বুঝতে পেরে একটা লাভ বাইট দেয় বিদিশার গলায়। বিদিশার কোনো কথা বাড়ায় না। অনেকক্ষণ পর এভাবে নিঃশব্দে দুজনে ঘুমের দেশে তলিয়ে যায়। রাত 1টা বাজে। আসিফ শুয়ে শুয়ে ফেসবুক দেখছে। তার একটাই উদ্দেশ্য রিনির সম্পর্ক জানা। এমন সময় সার্চ করতে করতে রিনি ফেসবুক আইডি পেয়ে যায়। ভেতরে ঢুকে দেখে ফেসবুক শুধু নাম মাত্র এই খোলা। বেশিরভাগ রিনি ইনস্টাগ্রামেই অ্যাক্টিভ থাকে, তাই নিজের একটা ইনস্টাগ্রাম আইডি খুলে রিনিরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সাথে সাথে অ্যাকসেপ্ট হতে দেখে আসিফ খুশিতে পাশে ঘুমন্ত আকাশকে জড়িয়ে ধরে চুমু খায়। আকাশ ঘুমের ভেতরে বলে, তোরা দুইটা ভাই মিলে কি শুরু করছিস? আমাকে আজকে জ্বালিয়ে তোদের শান্তি হয়নি? এক একটা গেয়ে কোথাকার, বদমাইশ শালাফালা কোথাকার, যা দূর হ। আসিফ এসব পাত্তা না দিয়ে নিজের কাজে মোবাইলে মগ্ন হয়ে যায়। কিন্তু পরক্ষণে রিনিকে অনলাইন থেকে বের হয়ে যেতে দেখে নিজেও অফলাইন হয়ে আকাশকে বিড়বিড় করে বকতে বকতে ঘুমিয়ে যায়। এদিকে সকাল সকাল চৌধুরীর বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়। আরিয়ান আর বিদিশা মিলে সকালে নাস্তার টেবিল সাজাচ্ছে, আর বাকি 3 গিন্নি মিলে খাবার তৈরি করছে। তুবা গুটি গুটি পায়ে হেঁটে এসে বিদিশার ওড়না টানতে থাকে। বিদিশার ওড়না টান পড়তে দেখে নিচে গাল ফুলে তুবাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমাদের তুবা মামুনি রাগ হয়ে আছে কেন? জান আপু, কালকে আরও আপুর অনুষ্ঠান, অথচ আমার কোনো ভালো ড্রেস নেই। মামুনিকে বলাই আমায় বলেছে এগুলো নাকি সুন্দর। তাই? তাহলে তো আমাদের তুবা মনিকে ভালো ড্রেস কিনেই দিতে হয়। দিতেই হয়। তাহলে এখন ঝটপট নাস্তা শেষ করে ফেলো। ঠিক আছে আপুমনি। বলেই বিদিশার গালে একটা হাম্মি দেয়।
বিদিশা তুপাকে কোলে করে টেবিলে বসিয়ে দেয়। তারপর একে একে সকলে নাস্তা করতে চলে আসে। দাদি বসে আছে টেবিলে, এখনো খাবারে হাত দেয়নি। কারণ হচ্ছে একমাত্র আয়মান। আয়মান এখনো টেবিলে খেতে আসেনি। তাই বিদিশা যেই না আয়মানকে ডাকতে সিঁড়িতে উঠতে যাবে, তখনই আয়মান শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। বিদিশা গিয়ে আবার আগের জায়গায় দাঁড়ায়। আয়মান বিদিশাকে একবার পরখ করে খেতে বসে। বিদিশা আজকে আকাশি রঙের চুড়িদার পরেছে, কানে ছোট ইয়ারিং, গলা আর নাক খালি রেখেছে। বিদিশাকে দেখলে বলবে এই বাড়ির মেয়ে বোধ হয়। আয়মান নিজের জায়গায় বসতেই বিদিশা এসে খাবার দিয়ে যায়। দাদি আয়মানকে দেখে খুশি মনে খাবার খাওয়া শুরু করে। দাদি খাবারের মাঝখানে বিদিশা একবার পরখ করে বলে,